স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আছি আমি মিল্টন আপনাদের সাথে। সকলের আগামী দিন ভালো কাটুক, সমৃদ্ধশালী হোক আপনার আগামী জীবন, এই প্রত্যাশা রেখে আজকের আলোচনার যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সম্মুখে আজকে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে হস্তরেখার উপর একটি আলোচনা। হস্তরেখার প্রথম দিক থেকে আমি শুরু করেছি। যারা এই স্টুডেন্ট আছে, যারা জ্যোতিষ শিখতে চাচ্ছে, জ্যোতিষ শাস্ত্রের যারা এই হস্তরেখার পার্টটি শিখতে চাচ্ছে, তারা অবশ্যই সূক্ষ্মভাবে খেয়াল করবেন। আর যারা জ্যোতিষ ভালোবাসেন, ঘরে বসে বিভিন্ন ধরনের আলোচনা আপনারা শুনে থাকেন, সকলের জন্য আমি অবশ্যই সাধুবাদ জানাবো এবং তাদের ধৈর্যের একটি ব্যাখ্যা করব আমি, যে তারা তাদের যে ধৈর্য দিয়ে সময় ব্যয় করে এই আলোচনা শুনে, তাদের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা রইল। আমি জ্যোতিষশাস্ত্রের আজকে হস্তরেখার যে রেখার পরিস্থিতি দেখাবো, অর্থাৎ রেখাগুলো কোথায়, কোন রেখাটাকে কি নাম, এই নামের পরিস্থিতি দেব। এর পরবর্তীতে আমি প্রত্যেকটি রেখা নিয়ে, রেখার গতিপথ নিয়ে, রেখার বিভিন্ন শুভ অশুভ বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করব। তো আজকে আমরা হস্তরেখার হাতের যে বিভিন্ন ধরনের রেখা থাকে, গুরুত্বপূর্ণ যে রেখাগুলো, সেই রেখাগুলোর পরিচয় আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো আপনারা যারা আলোচনাগুলো শুনছেন, সকলের জন্য একটি অনুরোধ থাকবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। এবং যদি কেউ দেশ বিদেশ যে কোনো জায়গা থেকে এই জ্যোতিষশাস্ত্রীয় বিচার বিশ্লেষণ বা নিজের সম্পর্কে জানতে চান, বা হাত দেখাতে চান, হাতের সম্পর্কে জানতে চান, অনলাইনে বা অফলাইনে সরাসরি যে কোনোভাবেই হোক না কেন, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নম্বর আছে, অথবা সরাসরি আপনারা যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার এর মাধ্যমে আপনার হাতের ছবি পাঠিয়েও আপনার বিচার বিশ্লেষণ আপনি করতে পারবেন। তো এই যে সহজ মাধ্যমটি আপনাদের রয়েছে, অবশ্যই আপনারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনারা এই সুযোগটি কিন্তু নিতে পারেন। তো আজকে যে আলোচনা করব সেটি হস্তরেখার রেখা পরিচিতি, অর্থাৎ রেখা, কোন রেখাটিকে কি নাম দেয়। যারা জানেন তারা তো অবশ্যই জানেন, আর যারা জানেন না তারা আমার আলোচনাটি দেখুন, আর যারা জানেন তারাও দেখুন, হয়তো ভুলে গেলে আবার নতুন করে তাদের কাছে ফিরে আসবে যে কোনটিকে কি নাম বলা হয়। আপনারা এখানে একটি হাতের ছবি দেখেছেন, এটি একটি ডান হাতের ছবি। তো এই হাতের ছবিটিকে আমরা আগেই পরিচিতি দিয়েছি। এটিকে বলে বৃদ্ধাঙ্গুল, এটাকে তর্জনী, এটাকে মধ্যমা, এটাকে অনামিকা এবং এটাকে বলে কনিষ্ঠা। এবং হাতের বিভিন্ন জায়গায় কোন গ্রহগুলোর অবস্থান, কোথায় কোথায় কোন রাশির অবস্থান, কোন আঙ্গুলের কোন পর্যায়ে, সেই জিনিসগুলোকে আমি আপনাদেরকে আগে দেখিয়েছি। তো আজকে আমি দেখাবো হচ্ছে এই হাতের ভিতরে রেখা পরিচিতি। আপনারা জানেন যে অনেকগুলো টান থাকে, যারা না জানেন হাতের ভিতরে বিভিন্ন ধরনের এদিক সেদিক বিভিন্ন ধরনের রেখা থাকে। এই রেখাগুলোর কিন্তু একটা নাম আছে, সেই এক একটা রেখার এক একটা নাম, সেই নামের পরিচিতি। তো আমরা হাতের যে বিষয়টি, এই যে হাত যখন আমরা আঁকি তখন কিন্তু এই যে রেখাগুলো রয়েছে, আমরা হাতের একটি গঠন এভাবে আমরা দেখতে পাই। প্রত্যেকের হাতে খেয়াল করবেন এরকম থাকে, এবং এভাবে প্রত্যেকটি রেখার সাথে দুটি করে পার্ট থাকে, কারোর অধিক পার্টও থাকতে পারে। দেখা যাচ্ছে অনেকের কিন্তু এখানে কিন্তু একাধিক পার্ট দেখতে পাওয়া যায়। তো একাধিক পার্ট যাদের আঙ্গুলে রয়েছে তাদের জন্য কিন্তু বিচার বিশ্লেষণের কিছু তারতম্যতা আছে। আমি যখন আপনাদের এই বিভিন্ন পর্ব নিয়ে, আঙ্গুলের যে বিভিন্ন পর্ব আছে, এই পর্বগুলো নিয়ে যখন আমি আলোচনা করব, এই বিভিন্ন পর্ব নিয়ে আমি আলোচনা করব, তখন কিন্তু ওই রেখা, অনেকের হাতে দেখা যায় এখানে একটা রেখা বেশি থাকে, অনেকের এখানে রেখা হবে। এই রেখাগুলোর আলাদা আলাদা স্পেসিফিক বিচার বিশ্লেষণ আছে, সেগুলো আমি আপনাদেরকে বলবো যে এই রেখা থাকলে কি হয়, এবং এই রেখার ভিতরে কি কি আরো রেখা থাকে এভাবে, সেগুলোর ফলাফল কি, এগুলো নিয়ে আমি প্রত্যেকটি আঙ্গুলের প্রত্যেকটি পার্ট নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তো আজকে যে বিষয়টি রয়েছে হস্তরেখা বিচার করতে গেলে আমাদের প্রথমেই নজর দিতে হবে কি, আয়ু রেখার উপরে। একটি হাতে যদি আয়ু রেখা না থাকে, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু অনেক চিন্তায় পড়তে হয়। দেখা যাচ্ছে অনেকের হাতে এমনও থাকতে পারে যে আয়ু রেখা নেই, অথচ সে বেঁচে আছে, কিন্তু এরকম পাওয়াটা খুবই দুঃসাধ্য। বেশিরভাগই দেখবেন আয়ু রেখাটি থাকে। এখন এই আয়ু রেখাটি কারোর বড়, কারোর ছোট, বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলে, কারোর কাটা, কারোর ক্রস, কারোর দাগ, এগুলো নিয়ে আমি ভবিষ্যতে আয়ু রেখা নিয়ে স্পেসিফিক যখন আলোচনা করব, তখন এগুলোর ভালো খারাপ শুভ অশুভ বিষয়গুলোকে বলবো। তো আজকে আমি আপনাদেরকে রেখা পরিচিতি দেখাবো। অর্থাৎ আমরা প্রত্যেকটি মানুষের হাতে দেখবেন এখান থেকে বুড়ো আঙ্গুলটিকে বেষ্টন করে এভাবে একটি দাগ থাকে। অর্থাৎ এই যে একটি রেখা, এই রেখাটির নাম হচ্ছে কি, এই যে রেখা, এই রেখাটির নাম হচ্ছে আয়ু রেখা। আমরা এই বুড়ো আঙ্গুলকে, এই জায়গা বলেছি, আগের ক্লাসে বলেছি, এখানে শুক্র ক্ষেত্রকে বেষ্টন করে যে রেখাটি থাকে, সেই রেখাটির নাম হচ্ছে কি আয়ু রেখা, অর্থাৎ আয়ু রেখা। এখানে যে রেখাটি, সেই রেখাটিকে আয়ু রেখা।
এবং এই আয়ুরেখার কে স্পর্শ করে আয়ুরেখার থেকে যে জায়গাটা আমরা দেখতে পাই হাতের ভিতরে, এখানে আয়ুরেখা এবং আয়ুরেখাকে স্পর্শ করে এভাবে আয়ুরেখাকে স্পর্শ করে বা আয়ুরেখা থেকে একটু ফাঁকা হয়েও কিছু কিছু মানুষের হাতে দেখা যায় এভাবে আরেকটা রেখা আমরা এভাবে দেখতে পাই। আয়ুরেখা থেকে স্টার্ট হয়ে এভাবে এই মঙ্গলের এই প্রথম ক্ষেত্রে আসতে দেখি। এই যে আয়ুরেখা থেকে মঙ্গলের রেখা অর্থাৎ আয়ুরেখার উপর থেকেও, অথবা অনেক সময় দেখা যায় আয়ুরেখার এই মাঝখান থেকে রেখা শুরু হয়েছে, এখান থেকে দেখা যায় আয়ুরেখা কিছুটা এসে শুরু করেছে। এই ধরনের রেখা থাকলে এটাকে বলা হয় শিরোরেখা। এই রেখাটির নাম হচ্ছে কি? শিরোরেখা। এটির নাম শিরোরেখা। এটিকে অনেকে আমরা পিতৃরেখাও বলে থাকি। আমরা আমাদের পিতৃরেখা বলি এটাকে, আমরা এটাকে মস্তিষ্ক রেখাও বলে থাকি। অনেকগুলো নাম আছে এই রেখাটির। আয়ুরেখা, শিরোরেখা, মস্তিষ্ক রেখা, সম্পদ রেখাও আমরা কিন্তু বলে থাকি। মানুষের সম্পদ, কার কতটা বেশি সম্পদ কম বেশি হবে এই রেখাটি দ্বারাও কিন্তু আমরা বুঝতে পারি। কারোর পিতার সম্পদ কতটা ছিল, সে কতটা সৌভাগ্য নিয়ে, কতটা সম্পদ নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, সেটি কিন্তু এই রেখাটির ভালো মন্দ, ছোট বড়, ক্রস, বিভিন্ন বাঁকা তেরার উপরে নির্ভর করে। এবং কে কতটা সূক্ষ্ম ব্রেইনের সূক্ষ্ম রেখা, সেটিও কিন্তু এটিকে ব্রেইন রেখাও বলা হয়। আমরা অনেকে এটিকে ব্রেইন রেখাও বলে থাকি। এরপরে আসবেন, দেখবেন অনেকের হাতে এই যে কনিষ্ঠ আঙ্গুল, কনিষ্ঠ আঙ্গুলের একটু নিচে থেকে, একটু নিচু থেকে দেখা যাবে এভাবে একটা রেখা একটু বেঁকে গিয়ে শনির ক্ষেত্রে যায়। অনেক এইটাকে বলে শনি, এখানে শনির ক্ষেত্র। অনেক সময় আমরা দেখি শনির ক্ষেত্রকে ক্রস করে এই বৃহস্পতির ক্ষেত্রতেও যায়, অনেকে চলে যায়। আবার এই রেখা থেকে অনেক শাখা রেখা বেরিয়ে এই শিরোরেখার সাথে আমরা টাচ করতে দেখি। তাহলে এই যে কনিষ্ঠার নিচ থেকে যে রেখাটি উঠে যায় শনির ক্ষেত্রের দিকে বা বৃহস্পতির ক্ষেত্রের দিকে, এই রেখাটির নাম হচ্ছে হৃদয় রেখা। এই যে এটি হচ্ছে হৃদয় রেখা। হৃদয় রেখা বা হার্ড লাইন, আমরা যেটাকে হার্ড লাইন বলে থাকি, হার্ড রেখা বলে থাকি। আমরা যে কতটা মানসিক ভাবে আমরা ইমোশনাল, আমরা কতটা মানুষকে ভালোবাসি, কতটা মানুষের সাথে মিলেমিশে থাকবো, এই হৃদয় রেখা থেকে কিন্তু আমরা বুঝতে পারি। এই হৃদয় রেখা ভালো থাকলে ভালো, আর এই হৃদয় রেখা যদি খারাপ থাকে অনেক ধরনের রোগ হয়, শ্বাসকষ্ট, হার্ট সংক্রান্ত, হৃদয় ঘটিত কোনো ব্যাপার, অনেক ইত্যাদি ইত্যাদি আছে। তো আমি এই রেখাগুলোর কিন্তু পরবর্তীতে এই রেখাগুলোর বিচার বিশ্লেষণ আমি করে দেবো। এরপরে আসবে আমাদের কি হৃদয় রেখা। হৃদয় রেখার পরে আমরা দেখব অনেকের হাতে আছে, দেখবেন এই যে এটাকে বলি মণিবন্ধন। এখানে আমরা যে তিনটি দাগ দিয়েছি, এই যে তিনটি দাগ, অনেকের হাতে তিনটি থাকে, অনেকের হাতে দুটি থাকে, অনেকের হাতে একটি থাকে। এই দাগগুলোকে বলে মণিবন্ধন। মণিবন্ধন রেখা। এই মণিবন্ধন থেকে যে একটি সোজা রেখা গিয়ে শনির ক্ষেত্রে চলে যায়। অনেকের হাতে এরকম বড় উপর পর্যন্ত যায়, অনেকের হাতে ছোট যায়, অনেকের হাতে ওঠে না। এই রেখাটির নাম হচ্ছে কি? এই রেখাটির নাম হচ্ছে ভাগ্য রেখা। অর্থাৎ মণিবন্ধন থেকে রেখা উঠে শনির ক্ষেত্রে যে রেখাটি যায় সেই রেখাটির নাম হচ্ছে কি? ভাগ্য রেখা। এই ভাগ্য রেখা যে মণিবন্ধন থেকেই উঠবে সেটি কিন্তু নয়। এই ভাগ্য রেখা কিন্তু আমরা অনেকের হাতে দেখতে পাই। এই যে আয়ু রেখাটি তো কিন্তু বিভিন্ন সময় কিন্তু এভাবে আমরা দেখতে পাই, বিভিন্ন রেখা উঠে শনির ক্ষেত্রের দিকে যাচ্ছে। তাহলে এটিও কিন্তু এই যে এখান থেকে প্রত্যেকটি এই আয়ু রেখার উপর থেকে যে রেখাগুলো বিভিন্ন সময় উঠে উঠে যাচ্ছে, এটা আয়ু রেখার আমরা যখন আয়ু বিচার করব, বয়স বিচার করব, তখন বুঝতে পারবো যে কোন বয়সে তার উন্নয়ন ঘটবে। এই আয়ু রেখা থেকেও যে রেখাগুলো শনির ক্ষেত্রের দিকে যায়, এই রেখাগুলোকেও কিন্তু ভাগ্য রেখা বলে। এবং অনেক সময় আমরা দেখি যে এই যে চন্দ্রের ক্ষেত্র, এই চন্দ্রের ক্ষেত্র থেকেও কিন্তু ভাগ্য রেখার উদয় হয়, এটিও কিন্তু ভাগ্য রেখা। তাহলে আমরা বুঝবো মণিবন্ধন, আয়ু রেখা, এই চন্দ্র থেকে যে রেখাগুলো ওঠে শনির ক্ষেত্রের দিকে যায় সেই রেখাগুলোকে ভাগ্য রেখা বলে। এরপর আমরা বলবো, আমরা চিহ্নিত করব রবি রেখা। আমরা জানি এই আঙ্গুলটিকে রবির আঙ্গুল বলা হয়, অর্থাৎ কনিষ্ঠ আঙ্গুলের পরের আঙ্গুলটিকে রবির আঙ্গুল বলা হয়। এই আঙ্গুলে আমরা অনেক সময় দেখি যে এভাবে কোনো রেখা পাত করা আছে, কারোর হাতে একটা, কারোর হাতে দুটো। তাহলে এই যে রেখাগুলো, এই যে রেখাগুলো, এই রেখাগুলোকে বলে রবি রেখা। রবি রেখা, তাহলে রবি রেখা। এবং এই রবি রেখাগুলো এখান থেকেই নেয়। এই অনেক সময় আমরা দেখতে পাই অনেকের হাতে এই রবি রেখাগুলো কিন্তু এই শুক্র থেকে টান নিয়ে এভাবে যায়, অনেকের হাতে শুক্র থেকে এভাবে চলে যায়, অনেকের চন্দ্র থেকেও কিন্তু রবি রেখার উৎপত্তি হয়, অনেকের কিন্তু এই ভাগ্য রেখা থেকেও কিন্তু এভাবে এই
রবি রেখা যেতে দেখি আমরা এভাবে এভাবে অনেকে দেখি শুক্রের যে এই শুক্রের জায়গা এখান থেকেও কিন্তু রবি রেখার সৃষ্টি হয়। তাহলে এই রেখাটিকে আমরা বলি রবি রেখা। এই রবি রেখার অনেক ব্যাখ্যা আছে, এটি কাটাকাটি মুক্ত, জব চিহ্ন বিভিন্ন ধরনের থাকে, বিভিন্ন ফলাফল আছে, এগুলো আমি এক একটা রেখা নিয়ে আলাদাভাবে আলাপ করব। তো বর্তমানে আমি শুধু রেখা পরিচিতিটা দিচ্ছি। এরপর আসবে বুধ রেখা। আমরা এই যে রেখাগুলো আমি মুছে আবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এই যে রেখাগুলো, এই রেখাগুলোর ভিতরে কিন্তু আরো অনেক অনেক রেখা আমরা দেখতে পাবো। ধরেন এই যে রেখাটি আমরা যেগুলো দিচ্ছি আপনারা নোট করে নেবেন। এখান থেকে আমরা দেখা যাচ্ছে এই যে জায়গাটি, অর্থাৎ এই যে আমাদের আয়ু রেখাটি, আয়ু রেখা থেকে কোন রেখা উঠে বা আয়ু রেখার কাছাকাছি থেকে কোন রেখা উঠে যদি সেটা কনিষ্ঠ আঙ্গুলের দিকে চলে যায়, কনিষ্ঠ আঙ্গুলের দিকে চলে যায়, তাহলে এই রেখাটিকে আমরা বলবো বুধ রেখা অথবা স্বাস্থ্য রেখা। তাহলে এই রেখাটির নাম বুধ রেখা, বুধ বা স্বাস্থ্য, বুধ বা স্বাস্থ্য রেখা। তাহলে এটি আমরা দেখতে পাবো অনেক সময় এই নিচ থেকেও দেখতে পাই আমরা, আবার আয়ু রেখা থেকে দেখতে পাই, বা আয়ু রেখাকে একটু ছেড়ে গিয়ে সেখান থেকে আমরা কনিষ্ঠের দিকে যে রেখাগুলো যেতে দেখি সেগুলোকে বুধ রেখা বলা হয়। এই রেখাগুলো কিন্তু স্বাস্থ্য রেখা হিসেবে আমরা অনেকে চিহ্নিত করে থাকি। ব্যবসা বাণিজ্য যারা করে তাদের জন্য কিন্তু এই রেখাটি অত্যন্ত শুভ ফল বয়ে আনে। এরপরে আমরা চিহ্নিত করব বিবাহ রেখা। আমরা বিবাহ রেখা আমরা জানি যে আমাদের কনিষ্ঠ আঙ্গুল এবং এই হৃদয় রেখা, কনিষ্ঠ আঙ্গুল এবং এই যে হৃদয় রেখাটি আমি দিয়েছি, এর মাঝে এই কনিষ্ঠ এবং এই হৃদয় এর মাঝে দেখা যাবে এভাবে কিছু রেখা আমরা দেখতে পাই, একটা কারোর হাতে একটা, কারোর হাতে দুটো। তাহলে এই রেখাগুলোর নাম কি? এই রেখাগুলোর নাম হচ্ছে বিবাহ রেখা, বিবাহ বা প্রণয় রেখা। মানে কেউ যদি বিয়ে করে সেক্ষেত্রে এখানে দেখা যায় কারোর একটা বিয়ে হলে একটা রেখা, কারোর দুইটা বিয়ে হলে দুইটা রেখা, কারোর তিনটা বিয়ে হলে তিনটা রেখা, এরকম আমরা বলে থাকি, কিন্তু আসলে সেরকম নয়। এমন দেখা যায় পাঁচটা আছে কিন্তু সে বিয়ে করেছে একটা, সেক্ষেত্রে কি হবে? এখানে আমরা ধরে নেব যে ওগুলো বিবাহ রেখা বা প্রণয় রেখা। দেখা গেছে একটা বিয়ে আছে, আলাদা করে তার রিলেশন আছে, কারোর সাথে বন্ধুত্ব থাকতে পারে, কারোর সাথে প্রেম থাকতে পারে, কারোর সাথে পরকীয়া থাকতে পারে। এখন ওখানে রেখা থাকলেই যে প্রেম পরকীয়া করবে সেটি কিন্তু নয়। আপনার কাছে যারা আছে বিভিন্ন ধরনের লোকজনের সাথে আপনার বন্ধুত্ব থাকতে পারে, অনেক ভালো। আপনি একটা অফিসের কর্মচারী, আপনার বসের সাথে আপনার বন্ধুত্ব থাকতে পারে, আপনার পাশে যে বসে আছে আপনার সহকারী যে অন্য কেউ তার সাথে বন্ধুত্ব থাকতে পারে। এই যে রিলেশন, এমনি রিলেশনেও কিন্তু এই রেখাগুলো দেখা যায়। তাহলে এটিকে কিন্তু আমরা সবগুলোই যে বিবাহ রেখা সেটি বলবো না, এটা অনেক সময় প্রেমের রেখা বা বন্ধুত্বের রেখাও কিন্তু এখান থেকে আমরা ধরে নিতে পারি। এরপরে আসবে বিবাহ রেখা গেল। বিবাহ রেখার পরে আমরা হাতে কিছু কিছু হাতে আমরা দেখতে পাই কি, এই যে হাতটি, এই হাতের ভিতরে আরেকটি বিষয় আছে। এখানে তো আমরা আয়ু রেখাকে ধরেছি, কিন্তু এই আয়ু রেখাকে এইরকম বেষ্টন করে আলাদা কিছু রেখা, অনেকের হাতে একটা, অনেকের হাতে দুটো, এরকম দেখতে পাই। তাহলে এই রেখাটিকে আমরা অনেকে মার্শাল রেখা বলি। মার্শাল রেখা অর্থাৎ সাহায্যকারী আয়ু রেখা, এটাকে মার্শাল রেখা বা সাহায্যকারী আয়ু রেখা। আয়ু রেখাতে যদি অনেক সময় ডিস্টার্ব থাকে, অনেক ঝামেলা থাকে, তখন কিন্তু এই মার্শাল রেখা তাকে আয়ু রেখার হিসেবেই সাপোর্ট দেয়। এখান থেকে অনেক খারাপ রেখা চলে আসে, সেই রেখাগুলোকে যদি দুর্ঘটনা, বিভিন্ন ধরনের আইনি জটিলতা, অনেক ঝামেলা থাকে, তাহলে এই মার্শাল রেখা সাপোর্ট দেয়। এবং মার্শাল রেখা যাদের থাকে তারা কিন্তু রাজনৈতিকভাবে বিভিন্ন পাওয়ারফুল লোকজনদের সাথে কিন্তু এদের একটা সম্পর্ক থাকে, এবং যে কোনো ঝামেলা বা প্রবলেমে পড়লে এরা কিন্তু দ্রুত অন্যের সাহায্য পায় এবং সলভ করতে পারে। যাই হোক, আমি মার্শাল রেখার ব্যাখ্যা যখন দেব তখন আপনারা মার্শাল রেখার বিষয়ে জানতে পারবেন। এই মার্শাল রেখা ছাড়াও আমরা আরেকটা রেখা দেখতে পাই। আমরা এই মার্শাল রেখা ছাড়াও আমরা দেখতে পাই অনেক সময় আমাদের এখান থেকে কিছু রেখা আলাদাভাবে এইভাবে টান দেওয়া থাকে। এই যে মার্শাল রেখা, এটা অনেকে মার্শাল রেখা বলে অনেকে ভুল করে ফেলে। মার্শাল রেখা একটু বাঁকা হবে, কিন্তু এই মার্শাল রেখার পাশ দিয়ে যদি এভাবে খাড়া কোনো রেখা থাকে সেটাকে কিন্তু আমরা আত্মীয় রেখা জানি। আত্মীয় রেখা অর্থাৎ আত্মীয় পরিজনের সাথে কতটা ভালো সম্পর্ক থাকবে সেইটা কিন্তু এই রেখা দ্বারা নির্ণয় করা যায়, যে কার আত্মীয় বিরোধ, আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো মন্দ, এটি কিন্তু আত্মীয় রেখা হিসেবেও আমরা জানতে পারি। এরপরে আমরা এই যে একটি হাত, এই হাতের ভিতরে আমরা দেখতে পাই এই যে বুড়ো আঙ্গুল থেকে যে এই যে বুড়ো আঙ্গুলটা নেমে আসছে আমাদের, এই যে বুড়ো আঙ্গুলটা নেমে আসছে, এই বুড়ো আঙ্গুল পাশ দিয়ে আমরা অনেকগুলো রেখা এভাবে দেখতে পাই। এই যে রেখাগুলো,
এই যে যে বুড়ো আঙ্গুলের পাশ দিয়া এখান থেকে যে ঊর্ধ্বগামী যে রেখাগুলো, এইগুলো হচ্ছে সন্তান রেখা। সন্তান রেখা। তাহলে এই যে এখান থেকে যে রেখাগুলো ঊর্ধ্বমুখী, এগুলোকে সন্তান রেখা বলা হয়। অর্থাৎ সন্তান রেখা আমরা অনেক জায়গা থেকে বিচার করে থাকি। এখানে যেমন বড় বড় রেখাগুলো পুত্র সন্তান, ছোট রেখাগুলো কন্যা সন্তান, অপেক্ষাকৃত ছোট রেখাগুলোকে আমরা মনে করি যে সন্তান নষ্টের যোগ আছে সেই রেখাগুলো। কিন্তু সন্তান রেখা শুধু এখানেই নয়, আমরা বুধের ক্ষেত্রে, আমরা যখন এখানে এভাবে আমাদের হৃদয় রেখা থাকি, বুধের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখে যাই এই যে আমাদের বিবাহ রেখার উপর দিয়ে এরকম টান টান ঊর্ধ্বমুখী 2-3টা রেখা, অনেকের আমরা সূক্ষ্মভাবে যদি আতসী কাঁচ বা ম্যাগনিফাইড গ্লাস দিয়ে দেখি, দেখা যাবে এখানে কিছু সূক্ষ্ম রেখা থাকে। এখান থেকেও কিন্তু আমরা সন্তান বিচার করি। তাহলে সন্তান রেখা এখান থেকে বিচার করা হয়, সন্তান রেখা এখান থেকে বিচার করা। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি, অনেক বই পুস্তকে আমরা অনেকে আমাদের ব্যক্তিগত প্র্যাকটিসে দেখেছি, এই যে বুধের ক্ষেত্র এবং এখানে যে চন্দ্রের ক্ষেত্র, বুধের ক্ষেত্র এবং চন্দ্র ক্ষেত্রের মাঝে যে মঙ্গল, এই মঙ্গলের পাশ দিয়ে আমরা অনেক সময় এভাবে কিন্তু রেখা দেখতে পাই। এই রেখাগুলোকেও, এই যে রেখাগুলো, এই রেখাগুলোকেও কিন্তু সন্তান রেখা আমরা বলতে পারি। তাহলে সন্তান রেখা আমরা কিন্তু 3টা জায়গা থেকে পেয়ে থাকি। একটা হচ্ছে এখান থেকে পেয়ে থাকি, একটা বুধের ক্ষেত্র, এবং এখানেও কিন্তু আমরা দেখতে পাই। এখন একজনের 2-3টা সন্তান থাকতে পারে। এখন কয়টা সন্তান সে জীবনে প্রতিষ্ঠিত হবে, বাবা মায়ের নাম রাখবে, অর্থাৎ সন্তানের পরিচয় পরিচিত হবে, এই ধরনের রেখা যদি আমরা চিন্তা করি, অনেক সময় দেখা যায় অনেকের হাতে এই জায়গায় স্পষ্ট 1টা বা 2টা রেখা থাকে, কিন্তু সন্তান আছে 5 জন। তখন বুঝতে হবে তার 1টা বা 2টা সন্তান, যারা তার নাম পরিচিতির মাধ্যমে পিতা মাতাও তাদের পরিচয় পরিচিত হবে, বলবে যে অমকের পিতা আমি, মানে একজন পুলিশ অফিসার হতে পারে, বড় একজন ডাক্তার হতে পারে, একজন ইঞ্জিনিয়ার হতে পারে কারো সন্তান। তো অনেক সন্তানের ভিতরে যখন 1টা 2টা সন্তান খুব নাম করা হয়, তখন কিন্তু এখানে স্পষ্ট বড় রেখা দেখা যায়। এটা ছিল আমাদের সন্তান রেখা। এরপর আসবে আমাদের ভোগ রেখা। আমরা অনেক সময় দেখতে পাই যে এই যে শুক্রের স্থানটি, এই শুক্রের স্থান, আর এটাকে বলি আমরা চন্দ্রের স্থান। এই শুক্রের স্থান থেকে এভাবে কিছু রেখা, শুক্র থেকে রেখা আসে চন্দ্র, অথবা এই মণিবন্ধন থেকে রেখা আসে চন্দ্রের ক্ষেত্রে, এভাবে টাচ করে এভাবে বাঁকা যায়। এই রেখাগুলোকে আমরা ভোগ রেখা বা প্রবৃত্তি রেখা বলতে পারি। ভোগ রেখা, ভোগ রেখা অর্থাৎ এই ভোগ বিলাসিতার দিকে মানসিকতা থাকবে, অর্থাৎ এরা কিছুটা নিজের চরিত্রটাকে ধরে রাখতে কিছুটা কষ্ট হবে, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত কানেকশনের সাথে জড়িয়ে যাবে। এবং এই রেখাটিকে আমরা অনেক সময় কিন্তু ভ্রমণ রেখাও বলে থাকি, অনেক জায়গায় ভ্রমণ করতে গেলে। এরপরে আমরা অনেকে বলি যে বিদেশ যাওয়া, বিদেশ সংক্রান্ত কিছু বিষয় আশায় থাকে। অনেকে বলে যে আমি বিদেশ যাব, বিদেশ রেখা কোনটা। আমরা একটা সূক্ষ্ম, অনেক জায়গা থেকে এই রেখাগুলোর বিচার বিশ্লেষণ আসে। আমরা চন্দ্র থেকে কোন রেখা উৎপত্তি হয়ে যদি এভাবে আয়ু রেখাকে ক্রস করে, বা এভাবে এই ভাগ্য রেখাকে ক্রস করে, বা ভাগ্য রেখাকে টাচ করে, আমরা দেখতে পাচ্ছি যে চন্দ্র থেকে কোন রেখা উৎপত্তি হয়ে যখনই এদিকে মুভমেন্ট নেয়, ভাগ্য রেখা, আয়ু রেখা বা ঊর্ধ্ব রেখা, তখন কিন্তু তার বিদেশ, এটা থেকে আমরা কিন্তু বিদেশ রেখা বিচার করে থাকি। এখানে বিদেশ রেখা বলে। বিদেশ সংক্রান্ত রেখা চন্দ্র থেকে এই ভাগ্য রেখাকে যদি টাচ করে, আয়ু রেখাকে যদি টাচ করে, সেখানে কিন্তু বিদেশ রেখা বলে। এবং আমরা অনেক হাতে দেখতে পাবো এই রেখাটি কিন্তু প্রেমের ক্ষেত্রেও একটা কানেকশন তৈরি করে। চন্দ্র থেকে কোন রেখা গিয়ে যদি ভাগ্য রেখাকে টাচ করে এবং সেই ভাগ্য রেখার সাথে সাথে যদি এভাবে উঠে যায়, তাহলে এই ব্যক্তি যদি গভীর প্রেম করে, এই প্রেমের সাথে কিন্তু এই প্রেমিকের সাথে তার বিয়ে হয়। আর যদি এই চন্দ্র থেকে রেখা উঠে এই ভাগ্য রেখাটিকে কেটে বেরিয়ে যায়, তাহলে কি আমরা ধরে নেব? তাহলে ধরে নেব গভীর প্রেম থাকবে, অনেক ডিপের সম্পর্ক থাকবে, তারপর তার সাথে বিয়ে হবে না। এটিও কিন্তু এই রেখাটি দ্বারা আমরা ধরে থাকি। এরপরে আসবো আমরা, আমি বারবারই মুছতে হচ্ছে কারণ আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা নোট করবেন। যেসব স্টুডেন্টরা নতুন দেখতেছেন বা আগে অনেকের আলোচনা শুনছেন, আমি মনে করি এই যে আজকের যে বিষয়টি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রেখা চেনার ব্যাপারে। এরপরে আমরা দেখতে পাই, আমরা আপনাদেরকে চিনাবো আমি বাধা রেখা। আমরা দেখতে পাই অনেক সময় অনেক লোকের বাধা আসে, অনেক দুর্ঘটনা, অনেক অ্যাক্সিডেন্ট, অনেক কিছু ঘটে। সেই রেখা কি? আমরা এই জায়গাটিকে রাহু বলেছিলাম, এই জায়গাটিকে মঙ্গল বলেছিলাম। তাহলে এই রেখা থেকে কোনো, এই রাহু অথবা এই মঙ্গল থেকে কোনো রেখা উঠে যদি এইরকম, অর্থাৎ এরকম ভাবে যদি দেখি আমরা, আয়ু রেখাকে কেটে গিয়েছে এবং এখানে ভাগ্য রেখাটিকেও কেটে বেরিয়ে গিয়েছে, তাহলে এই রেখাগুলো সাধারণত বাধা রেখা। বাধা অর্থাৎ আমাদের কাজকর্ম, আমাদের শুভ কাজ, আমাদের যে কোনো জায়গায় কিন্তু বাধার সৃষ্টি করে। সেই বাধার রেখা হচ্ছে এইটি, অর্থাৎ এই রেখাটিকে বলে বাধা রেখা। বাধা রেখার পরে আমরা চিনব রিং অফ সোলেমন। আমরা রিং অফ সোলেমন নামে আমাদের
একজন রাজা ছিল সুলেমান রাজা, তার হাতের রেখা এবং তার যে পাণ্ডিত্য সেই অনুসারে আমরা একটি হাতের রেখার নাম পেয়েছি, সেইটিকে বলে রিং অফ সুলেমান। আমরা দেখতে পাবো এভাবে যে আমাদের হৃদয় রেখাটি চলে যায়, এই যে বৃহস্পতির যে আঙ্গুলটি, বৃহস্পতির যে ক্ষেত্রটি অর্থাৎ এই যে আয়ুরেখা যে জায়গা থেকে শুরু হয়েছে, আয়ুরেখার পরে যে জায়গাটি থাকে বৃহস্পতির নিচে, এই জায়গা থেকে আমরা অনেক সময় এরকম ছোট রেখা, অনেক সময় এরকম বড় রেখা, অনেক সময় এরকম আমরা রেখা যেতে দেখি যে বৃহস্পতির জায়গাটিকে বেষ্টন করে সে একটি সার্কেল তৈরি করে, এই যে এভাবে বৃহস্পতি থেকে সার্কেল তৈরি করে। তাহলে এই যে রেখাটি, এই রেখাটি বলে রিং অফ সোলেমন, রিং অফ সোলেমন, রিং অফ সোলেমন। অর্থাৎ বৃহস্পতি, এটি কিন্তু আমাদের একটা আধ্যাত্মিক রেখা, এটি একটি ভালো রেখা, এটি একটি গুরু রেখা। এই রেখা যাদের থাকে তারা কিন্তু ধর্মের ব্যাপারে প্রগাঢ় বিশ্বাস ভক্তি এগুলো থাকে। আমি প্রত্যেকটি রেখা সম্পর্কে আমি ভালো মন্দ, কোন রেখার মুভমেন্ট কোন দিক, কোন রেখায় মাঝে গিয়ে দুভাগ, দ্বিখণ্ডিত ত্রিখণ্ডিত হয়েছে, এগুলো ব্যাখ্যা আমি পরবর্তীতে দেব। এরপরে আমি আপনাদেরকে চিনাবো শুক্র বলয়, অর্থাৎ শুক্রের বলয়। আমরা শুক্র জায়গাটি এই জায়গাটি বলি, কিন্তু শুক্র বলয় অর্থাৎ এই যে শনি থেকে, শনির পাশ দিয়ে আমরা দেখা যায় অনেকের হাতে এভাবে শনিকে বেষ্টন করে, শনি থেকে বৃহস্পতি থেকে রবি পর্যন্ত শনির জায়গাটিকে এভাবে, অথবা অনেকের এভাবে এই যে চাঁদের মতো একটি রেখা দেখা যায়, অর্থাৎ এই ক্ষেত্রটিকে বেষ্টন করে, শনির ক্ষেত্রটিকে বেষ্টন করে থাকে। অনেক সময় আমরা এটি কিন্তু বৃহস্পতির ক্ষেত্র থেকে বুধের ক্ষেত্র পর্যন্ত অনেকের হাতে দেখতে পাই। এটিকে কিন্তু বলা হয় শুক্র বলয়, শুক্র বলয়। এই যে শুক্র বলয়, এইটি কিন্তু যাদের হাতে থাকে তাদের কিন্তু অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়, মস্তিষ্ক সংক্রান্ত কিছু সমস্যা দেখা যায়, সেক্সুয়াল কিছু, নিজেকে ধরে রাখতে পারে না এবং চরিত্র নষ্ট হয়ে যায়, এই ধরনের কিছু বিষয় কিন্তু এখানে আমরা দেখতে পাই এই রেখার দ্বারা। এরপরে আমি আপনাদেরকে পরিচিত করাবো দৈব রেখা। আমরা জানি আমাদের হাতে এই জায়গাটিকে আমরা বুধের ক্ষেত্র ধরি, এই জায়গাটিকে চন্দ্রের ক্ষেত্র ধরি। তাহলে বুধের ক্ষেত্র এবং চন্দ্রের ক্ষেত্র, এই যে চন্দ্রের ক্ষেত্র থেকে কোন রেখা যদি এভাবে বেঁকে বা সরাসরি যদি আমরা দেখি যে চন্দ্র এবং বুধের সাথে এখানে রেখার একটি কানেকশন তৈরি হয়েছে এই পাশ দিয়ে, এখানে যদি কোনো রেখা তৈরি হয়, তাহলে এই যে বুধ এবং চন্দ্রের সাথে যে একটি রেখা, এই রেখাটিকে আমরা বলবো দৈব রেখা বা প্রত্যক্ষ দর্শন রেখা। দৈব রেখা বা প্রত্যক্ষ দর্শন রেখা, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেখা। আধ্যাত্মিকতা, যারা অনেক কথা বলে, নিজের যা বলে সেই কথাগুলি ঘটে যায়, আগে থেকেই বুঝতে পারে, এদের একটা স্পিরিচুয়াল পাওয়ার থাকে। অনেকে আমরা বলে থাকি যে যা বলছে তাই ঘটছে, আমি যাওয়ার আগে একটি কথা বলেছি দুর্ঘটনা ঘটবে, দেখা যায় এরা কিন্তু আগে থেকেই বুঝতে পারে, এদের ভিতর আধ্যাত্মিকতা থাকে, যে কারণে রেখাটির নামই এটা দৈব রেখা। এরপরে আমরা এই যে এখানে, অর্থাৎ এই যে আমাদের রাহু থেকে ছোট ছোট রেখা, এভাবে কিছু রেখা বেরিয়ে আসে, যে রেখাগুলো ছোট সময় আমরা দেখতে পাই অনেকের হাতেই এই জায়গাটিতে একটি জটলা সৃষ্টি হয়। এই জটলার জায়গাটিকেই বলা হয়, ছোট ছোট যে রেখাগুলো, এইগুলোকে বলা হয় কি রাহু রেখা। এই রাহু রেখা কিন্তু ভালো নয়। একটি হাতে এই রাহু রেখাগুলো থাকলে ছোট সময় ছেলেরা দুর্ঘটনা, উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে হাত পা ভাঙা বা দুর্ঘটনা ঘটা, বড় বড় রকম অস্ত্রোপচার, অনেক ধরনের মস্তিষ্ক বিকৃতি এবং হঠাৎ কোনো দুর্ঘটনা জনিত অনেক ঘটনা কিন্তু ছোট সময় এগুলো ঘটে। অর্থাৎ এই বয়সটা আমরা যখন বয়স বিচার করি, আসলে এই যে অনেকগুলো রেখার কথা আমি বললাম, প্রায় 16-17টা রেখা নিয়ে আমি আপনাদেরকে পরিচিত করালাম। এই রেখাগুলো যাদের হাতে আছে এবং এর পাশাপাশি অনেকগুলো চিহ্ন থাকে, যেমন জপ চিহ্ন, এরপরে ক্রোধ চিহ্ন, তিল চিহ্ন, কারুর বাঁকা চিহ্ন, বিভিন্ন ধরনের তির্যক চিহ্ন, স্টার চিহ্ন, এই বিভিন্ন চিহ্নগুলো কিন্তু এই হাতের ভিতরে বিভিন্ন স্থানে থাকে। এই বিভিন্ন স্থানে থাকার ফলে যে ফলাফলগুলো হয় সেগুলো নিয়ে হচ্ছে আমাদের আগামী আলোচনা। আপনাদের প্রত্যেকের হাত দেখবেন কার হাতে কোন কোন রেখাটি আছে, আমি এক একটি করে দেখিয়েছি। সবগুলো রেখা এখানে নেইও, কিছু কিছু রেখা আমাকে মুছতে হয়েছে। অবশ্যই আপনারা এই হাতটির ক্লাসটি দেখবেন এবং নিজের হাতে মিলাবেন, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন। এবং আপনার আশেপাশে যারা আছে, আপনার আত্মীয়, আপনার ভাই বোন বা পরিজন, বন্ধু বান্ধব যারা আছে, পাশে থাকতে পারে কেউ, প্রত্যেকের হাতে আপনি প্রত্যেকটি রেখা দেখেন কার হাতে কি আছে। এবং এর পরবর্তী ক্লাসে আমি শুরু করব আপনাদের এই
হাতের রেখা ব্যাখ্যা নিয়ে এবং বিভিন্ন সময় আমি বিভিন্ন আলোচনা করব। হস্তরেখার যে কোনো বিষয় ভালো মন্দ কেন হচ্ছে না, আপনার কাজটি প্রত্যেকটি বিষয়ে জানতে হলে আপনারা যোগাযোগ করুন আমার সাথে। আমি শুধু হরস্কোপ বা কুষ্টি নিয়েই বিচার বিশ্লেষণ করি না, আমি হস্তরেখা বিষয়ে আমি আপনাদেরকে আশা করি আপনাদের মনের যে আকাঙ্ক্ষা সেটিকে পূর্ণ করতে পারবো, আগাম পরামর্শ আগাম ধারণা দিতে পারবো, যেটি থেকে আপনি উপকৃত হবেন এবং আপনার আশেপাশে যারা তারা উপকৃত হবে। তো আজকে এ পর্যন্তই থাক, দেখা হবে পরবর্তী আলোচনায়। আজকে আমাদের শুধু হস্তরেখার রেখা পরিচিতি নিয়ে আজকের আলোচনা ছিল। তো বন্ধুরা, রেখার এই আলোচনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং পরবর্তীতে আপনাদের কি জানার ইচ্ছে আছে প্রত্যেকে জানাবেন। সেক্ষেত্রে আমি দ্রুত করে আপনাদের আলোচনাগুলো করতে চেষ্টা করব। পরিশেষে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য আশীর্বাদ দোয়া করবেন, আমি যেন সুস্থ থেকে আপনাদের মাঝে কিছুটা হলেও এই আলোচনা নিয়ে আসতে পারি। আজকে এখানেই শেষ করছি। নমস্কার সবাইকে।